তুমি চাইলে এক রাত আমার সাথে কাটাতে পারো। কেন? তুমি আমার বয়ফ্রেন্ড। আর তুমি যদি চাও আমার সাথে শারীরিক সম্পর্ক করতে, আমি তাতেও রাজি। কেন? আমি তোমায় ভালোবাসি। ছি মায়া, এসব তুমি কি বলছো? আমি কখনো তোমায় ছুঁয়ে দেখিনি। আর তুমি বলছো আমি তোমার সাথে সারা রাত কাটাবো, শারীরিক সম্পর্ক করব। এটা তুমি ভাবতে পারলে? হ্যাঁ, কেন না? আজকের রিলেশনগুলো তো এমনই। যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত না হয়, তাহলে সেই রিলেশনটাই টিকে না। কিন্তু আমি তো তোমায় কখনো আমার সাথে রুম ডেট করতে বলিনি। তাহলে তুমি কিসের ভিত্তিতে এসব কথা বলছো? মনে মনে ভাবতেও তো পারো, বলে ফেললাম। আর তুমি জানো কি, আমার ঠিক তোমার এই গুণটাই অনেক ভালো লাগে, যার ফলে এতটা তোমায় ভালোবাসি। আজ থেকে এসব কথা ভুলেও মুখে আনবে না, প্রমিস করো। এই তোমায় ছুঁয়ে প্রমিস করলাম, এই কথা কখনো বলবো না। এখন একটা ইয়ে দাও। লক্ষ্মীটা আমার। এখন আমি আসি, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, সাবধানে যাও, আর পৌঁছে কল দিও। ওকে, বাই। বাই। আরে, আমার পরিচয়টাই তো দেওয়া হলো না। আমি আবু সাইদ সরকার, আরও হলো আমার গার্লফ্রেন্ড মায়া। খুব ভালোবাসি পাগলিটাকে। আমি ওর জন্য সব কিছুই করতে পারি, এতটাই ভালোবাসি ওকে। আর মায়া, ও আমাকে খুব ভালোবাসে। আমাদের রিলেশনটা 2 বছর পূর্ণ হয়েছে। অফিসে এসে মায়াকে এসে একটা কল দিলাম, তখনই রুমে আমার ম্যানেজার আসলো। আরে আকাশ যে, আসো ভিতরে আসো। তা কী ভেবে আসা হলো আজকে? স্যার, আমি আগামী মাসের 1 তারিখে আমার বিয়ের ইনভাইট করতে আসলাম। ইনভাইটের কার্ডটা দিয়ে। স্যার, আপনাকে কিন্তু আসতেই হবে। স্যার, ম্যাডামকে নিয়ে কিন্তু অবশ্যই আসবেন। দূর পাগল, আমার কি মায়ের সাথে বিয়ে হয়েছে? ও না গেলেও আমি যাবো শিওর। স্যার, আরেকটা কথা বলবো? বলো। স্যার, 1 তারিখে তো 17 দিন বাকি। যদি 1 মাস ছুটি দিতেন খুব উপকার হতো। ওকে, দিয়ে দিলাম। বিয়ে বলে কথা, হয়তো পরিবারের সাথে সময় কাটাতে চাই, তাই দিয়ে দিলাম। অফিস শেষ করে বাসায় গিয়ে মায়ের সাথে মেসেজিং করতে লাগলাম। এমন সময়, আচ্ছা, আমি কয়েকটা দিন খুব বিজি থাকবো, এই কয়েকটা দিন প্লিজ কল দিও না। আমি তোমার সাথে 1 মিনিট কথা বলে থাকতে পারবো না। আর তুমি বলছো কয়েকদিন? তা কতদিন শুনি? এই ধরো 20 দিনের মতো। কি, 20 দিন? আমি তো মনে হয় মরেই যাব। আমার জন্য এতটুকু করতে পারবে না? আচ্ছা, বুকের মাঝে কষ্ট চাপা দিয়ে 19 দিন সহ্য করেছি, আর পারছি না। কাল আকাশের বিয়ে, সেখানে যেতেই হবে। এবার মায়ের সাথে কথা না বললে মরেই যাব। পরের দিন বিকেলবেলা আকাশের বিয়েতে বরযাত্রী যাওয়ার সময় মায়াকে ফোন করলাম। হ্যালো মায়া, বলো জানু, আজ বুঝি মনে পড়লো? তুমি তো মানা করেছিলে, তা কি হয়েছে এখন? তোমার কথাই ভাবছিলাম। তবুও তো একবার ফোন দিলে না। দিতে যাচ্ছিলাম, অমনি তো তুমি ফোন দিয়ে দিলে। আচ্ছা, তুমি কি করতেছো? এক জায়গায় যাচ্ছি। একটা কথা ছিল, রাগ করবা কি? আরে বলো না। আমি তোমাকে আসলে কখনো কোনো দিন হ্যালো মায়া। ফোনটা কেটে গেল। এরপর হাজারবার কল করে ফেললাম, নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। কি হলো, কি বলতে চাচ্ছিল মায়া? এদিকে আকাশ আমাকে সে গাড়িতে উঠিয়ে দিল। বারবার মায়ের কথায় মাথায় ঘোরাচ্ছিল। আকাশের শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম। এখনও বউকে দেখা হলো না। তখনই কাজে সে বিয়ে পড়াতে লাগলো। ভাবলাম এই সুযোগে গিয়ে দেখে আসি। তখনই কাজী বলল আমাকে নাকি সাক্ষী দিতে হবে, তাই আর যাওয়া হলো না। তাছাড়া আকাশের বউকে তো আমরাই নিয়ে যাব, বাসায় গিয়ে দেখাই যাবে। এদিকে কাজী মেয়ের কাছ থেকে সাইন নিয়ে আকাশের কাছে সাইন করে নিল। আমি সাক্ষী দিয়ে দিলাম। আকাশের বিয়েটা সম্পূর্ণ হলো। এবারে বিদায়ের পালা। ওদের দুজনকে পাশাপাশি দুটো চেয়ারে বসানো হলো, কিন্তু মেয়েকে এখনো নিয়ে আসেনি। এরপরে আকাশের বউকে নিয়ে আসা হলো। তারপর মেয়েটাকে চেয়ারটাতে বসিয়ে ঘোমটাটা তুলতেই পুরো পৃথিবীটা থমকে গেল। বুকের হার্টবিটটা খুব দ্রুত হয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা তো মায়া। মায়া আকাশকে বিয়ে করলো, আর একটিবার আমাকে বললো না। তখনই মাথা ঘুরে মাটিতে পড়ে গেলাম। ঠিক তখনই, স্যার, এভাবে পড়ে গেল কেন চেয়ার থেকে? স্যার, কি হয়েছে আপনার? কি হয়েছে ওখানে আদ্রিতা? একটা মানুষ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। কি বলিস? চল তো গিয়ে দেখি। সেখানে যেতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। সাইদ এখানে কি করছে? বাবা, তাড়াতাড়ি স্যারকে গাড়িতে তুলো, হাসপাতালে নিয়ে যেতে হবে। যখন চোখ খুললাম তখন নিজেকে আমার রুমে আবিষ্কার করলাম। পাশে মা বাবা ভাইয়া ভাবি বসে রয়েছে। জ্ঞান ফিরতেই, কি হয়েছে বাবা? তোর হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে গেলি কেন? মুখ থেকে কথাই বেরোচ্ছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। কি হয়েছে রে তোর? এভাবে কাঁদছিস কেন?
আমাদেরকে যদি খুলে না বলিস তাহলে বুঝবো কিভাবে? সব কিছু খুলে বললাম। এত কিছু হয়ে গেল আর তুই আজ আমাদের এসব বলছিস? মেয়েটা এত বড় ধোকা দিল তোকে? তোমরা বাইরে যাও, আমাকে একটু একলা থাকতে দাও। মায়া, তুমি কিভাবে আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করলে? কেন করলে আমার সাথে এমন? কেন? আমাকে জানতে হবে মায়া কেন এমন করলো। গাড়ি বের করে সোজা আকাশের বাসায় গিয়ে। স্যার, আপনি হঠাৎ আমার বাসায়? বসুন না। মায়া কোথায়? ও তো ঘরেই আছে। কেন স্যার? চুপচাপ বাইরে দাঁড়িয়ে থাকো, কথা আছে মায়ের সাথে। রুমে যেতে মায়া কিছুটা চমকে উঠলো। তুমি এখানে? হ্যাঁ, আমি। কেন করলে আমার সাথে এমন? আমি যে তোমায় এতটা ভালোবাসলাম আর তুমি অন্য একজনকে বিয়ে করলে। বাহ বাহ বাবা। বিশ্বাস করো, আমি কোনোদিন ভাবিনি আমার আকাশকে ভালো লাগতে পারে, তাই আকাশকে হারাতে চাইনি। ও, তার মানে আমি তোমার প্রয়োজন ছিলাম, তাই ছুড়ে ফেলে দিলে? হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি কোথায় আর আকাশ কোথায়? আকাশ প্রতি মাসে 35,000 টাকা ইনকাম করে, একটা অফিসের ম্যানেজার। আর তুমি একটা অফিসের কর্মচারী। আর হ্যাঁ, আমি কখনো তোমায় ভালোবাসিনি। এখন বেরিয়ে যাও আমার বাসা থেকে। কথাগুলো বিশ্বাসই হচ্ছে না। মায়া এই কথা আমাকে বলতে পারলো? সবাই স্বার্থপর, এই পৃথিবীতে সবাই স্বার্থপর। সেখানে এক মুহূর্ত থাকলাম না। অবশেষে আকাশকে কাজ থেকে বের করে দিলাম। স্যার, এমনটা করবেন না প্লিজ। সিকিউরিটি, বের করে দাও একে। মন খারাপ করে বাসায় ফিরে এলাম। কি হয়েছে গো? মুখটা আমন দেখাচ্ছে কেন? বস কাজ থেকে বের করে দিয়েছে। কেন? জানি না, শাহিদ স্যারকে আজকে খুব রাগী দেখাচ্ছিল। আচ্ছা স্যার, তোমাকে কি বলেছিল? ওয়েট, সাইদকে তুমি স্যার বলছো কেন? শাহিদ এ তো অফিসের মালিক আর আমার বস। বুঝতে পেরেছি। সেদিনের পর থেকে কাউকে বিশ্বাস করতে পারছি না, আর কাউকে বিশ্বাস করতে পারছি না। এভাবে কয়েক মাস কেটে গেল। আমার মন থেকে ভালোবাসার নামটাই মুছে গেছে। আমার মনে ভালোবাসার জন্য কোনো জায়গা নেই। সাইদ, একটা কথা বলবো? হ্যাঁ মা, তাড়াতাড়ি বলো। বাবা তোর জন্য একটা মেয়ে ঠিক করেছে, এবার হ্যাঁ বলে দে না। আবার বিয়ের কথা? আমি বলছি না আমি বিয়ে করব না, ব্যাস। তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি, বলে দিলাম। মার কথাটা শুনে রাগ করে থাকতে পারলাম না। আচ্ছা ঠিক আছে। হ্যালো সাইদের বাবা, ও হ্যাঁ বলে দিয়েছে। তুমি ফাইনাল কথাবার্তা বলে এসো। আগামী সপ্তাহে বিয়ে ঠিক করেছি, কিন্তু আমি মন থেকে মেনেই নিচ্ছি না। শুয়ে মা বাবার কথা রাখছি, ব্যাস এইটুকুই। দেখতে দেখতে বিয়ের দিনটা চলে আসলো। ঘরোয়াভাবে বিয়েটা শেষ হয়ে গেল। রাত 1টা, রুমের বাইরে দাঁড়িয়ে আছি। আরে এখনো তুই এখানে দাঁড়িয়ে আছিস? যা ভিতরে যা। যাচ্ছি তো। 1 পা 2 পা করে ভিতরে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে বসে পড়লাম। তখনই মেয়েটা বলল, আপনি সোফায় কেন? বিছানায় আসুন। ন্যাকামো দেখে বাঁচি না। বিয়ের আগে ড্যাং ড্যাং করে প্রেম করে বেরিয়েছে, আর এখন আমাকে বিয়ে করেছে। যত সব। কিছু বলছেন না যে? কি বলবো? হ্যাঁ, আর শোনো, এত আদিক্ষেতা করে লাভ নেই। আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর মানবো না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। কথাটা শুনে বুকের ভেতরটাই কেমন করে উঠল। এই রাতটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, আর উনি এভাবে বলেন? সোফায় ঘুমিয়ে পড়লাম, আর কিছু বললাম না। সকালবেলা ঘুম ভাঙতে দেখলাম মেয়েটার রুমে নেই। যাক, ভালোই হয়েছে। সোফায় ঘুমটা একদমই হয়নি, তাই বিছানায় এসে শুয়ে পড়লাম। এদিকে তা রাত কেমন কাটলো? দেবর বুঝি ঘুমোতে দেয়নি সারা রাত? না মানে মানে বৌমা, তুমি আবার শুরু হয়ে গেলে। ছোট বৌমা, তুমি এদিকে আসো। জি মা, আসছি। সাইদ আসলো না নিচে? আমি যখন নিচে আসছিলাম তখন উনি ঘুমাচ্ছিল, তাই ডাক দেইনি। আচ্ছা, টেবিলে নাস্তা আছে, খেয়ে নাও, আমি দেখছি। ঘুমটা ভালোই হলো। আরে আজ তো মিটিং ছিল 1টার সময়। দূর, এখন 12টা 23 বাজে। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিলাম। নিচে যাচ্ছিলাম, তখনই মা বলল, বৌমাকে বাড়িতে একা রেখে কোথায় যাচ্ছিস? কেন, বিয়ে কি বউকে মাথায় তুলে রাখার জন্য করেছি? যত সব। বাইরে সে গাড়িটা বের করে চলে আসলাম। কথাটা শুনে খুব কষ্ট হচ্ছে। কেন উনি এমন করছে? আমি কি ওনার যোগ্য হয়ে উঠতে পারিনি? বৌমা, কিছু মনে করো না। আসলে কি হয়েছিল তুমি জানো না, তাই সব কিছু খুলে বললাম। এতটা ভালোবাসতো মেয়েটাকে, আর শেষে মেয়েটা এমন করলো? হ্যাঁ, আর ওই শোক কখনোই ভুলতে পারিনি। আর ওই দিন থেকে ওর মন থেকে ভালোবাসা নামক জিনিসটাই মুছে গেছে।
এখন বুঝতে পারছি আমি সম্পূর্ণ চেষ্টা করব মা ওনাকে আগের মতো করার। তাই যেন হয়। রাত 10টায় বাড়িতে ফিরে রুমে বসেছিলাম। আপনার জন্য খাবার নিয়ে আসছি। কে বলেছে খাবার আনতে? আপনি তো সারাদিন কিছুই খাননি, তাই নিয়ে আসলাম। শোনো, এত আলগা পিরিত দেখাতে হবে না। আমি আপনার বউ, আমার পুরো অধিকার আছে আপনার উপর। মাথাটা এমনিতেই গরম ছিল, তার উপর এই মেয়েটা নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঠাস করে গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। উনি আমার গায়ে হাত তুলতে পারলো। কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেলাম। যাও, তাতে আমার কি, ভালো হয়েছে আপদটা বিদায় হয়েছে। যত সব। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। বৌমা, তোমার গায়ে কিসের দাগ এটা? মশা মারতে গিয়ে লেগে গিয়েছে। মায়ের সামনে মিথ্যা কথা বলছো? কি হয়েছে? চোখের জল আটকাতে পারিনি, হাউ মাউ করে কেঁদে বললাম, উনি আমার গায়ে হাত তুলছেন। কি এত বড় সাহস হয় কি করে যে তোমার গায়ে হাত তুললো? ওপরে এসে। হ্যাঁ রে, তুই কোন সাহসে বৌমার গায়ে হাত তুললি? হ্যাঁ, ড্যাং ড্যাং করে চলে আসলো। কোন সাহসে হাত তুলেছি? তা কি করবো শুনি, পুজো করবো নাকি? তুই বড্ড বার বেড়ে গেছিস আজ তোকে। কি যত সব। বাড়িতে আর থাকবো না। বেরিয়ে আসলাম বাড়ি থেকে। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। নির্জন রাস্তায় একলা হাঁটছি, পাশে কেউই নেই। মনে হয় পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয় কষ্ট পাওয়ার জন্যই। মা, আপনি কি এমন বললেন যে উনি এত রাতে এভাবে বেরিয়ে গেলেন? যেতে দাও বৌমা, তুমি গিয়ে উপরে শুয়ে পড়ো, কাল দেখবে ঠিক ফিরে এসেছে। উপরে সে রুমে শুয়ে পড়লাম, কিন্তু দু চোখে কোনো ঘুম নেই। বারবার ওনার কথা মনে পড়ছে। না জানি উনি এখন কোথায় কিভাবে রয়েছেন। রাস্তার পাশের মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, শুধু আমি মনে হয় জেগে রয়েছি। এত রাতে কোথায় যাব? কোনো হোটেলও তো খোলা থাকবে না। সারাটা রাত রাস্তায় বসে কাটিয়ে দিলাম। সকালের দিকে একটা হোটেল রুম বুক করলাম। বিছানায় এসে শুয়ে পড়তে গভীর ঘুমে তলিয়ে গেলাম। সারা রাত চোখের পাতায় এক করতে পারিনি। মনে হচ্ছিল এই বুঝি এলো, কিন্তু আসলো না উনি। সাইদের মা, তুমি ছেলেটাকে কি এমন বললে যে সে বাড়ি ছেড়ে চলে গেল? তুমি জানো না ডাক্তার ওকে টেনশন করতে নিষেধ করেছে? তার উপরে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে ওর সাথে। ওই ঘটনার কষ্টটাও এখনো ভুলতে পারে নাই। আর তুমি ছেলেটাকে... থাক, তোমার আশকারায় মাথায় উঠেছে। তোমার সাথে কথা বলাটাই বেকার আমার। জানি না ছেলেটা কোথায় আছে। আমাকে এবার খুঁজতে বের হতেই হবে। গাড়ি বের করে সারা শহর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তারপরে সমস্ত হোটেলে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। হঠাৎ একটা ছোট্ট হোটেলে ওকে খুঁজে পেলাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছে কেউ মাথার উপরে বসে রয়েছে। চোখ খুলতেই, বাবা তুমি এখানে? তোকে নিতে এসেছি। আমি যাব না ওই বাড়িতে। রাগ করিস না প্লিজ, কারোর জন্য না হয় আমার জন্য তো যাবি। বাবার কথা ফেলতে পারবো না, তাই শুধু তোমার জন্যই যাচ্ছি, না হলে কোনোদিনও যেতাম না। কিছুক্ষণ পরে বাসায় ফিরে আসলাম। কি দরকার ছিল নিয়ে আসার? চুপ, আর একটা কথা বললে তোমাকে বাড়ি থেকে বের করে দেব। উপরে এসে নিজের রুমে না গিয়ে পাশের রুমটা গিয়ে বসে পড়লাম। বাবা নিচে আমার জন্য নাস্তা নিয়ে এসেছে, তাই না করতে পারিনি। নাস্তা করে শুয়েছিলাম, তখনই বাবা আসলো। একটা কথা ছিল, বলবো? হ্যাঁ বলো। ছোট বৌমা তো কাপড় নিয়ে আসেনি তেমন। তুই যদি বৌমাকে নিয়ে শপিংয়ে যেতিস। কি বললে তুমি? না মানে, যা না প্লিজ আমার জন্য। বাবা আমি পারবো না। আমার জন্য এতটুকু করতে পারবি না? আচ্ছা ঠিক আছে। মেয়েটাকে নিয়ে শপিংয়ে যাচ্ছিলাম, তখনই রাস্তায় একটা ছেলে গাড়ি দাঁড় করালো। 1 মিনিট প্লিজ, মিথিলার সাথে আমার কথা ছিল। তার মানে মেয়েটার নাম মিথিলা? গাড়ি থেকে নেমে একটু দূরে গিয়ে বল। শোন, আম্মু তোকে আর দুলাভাইকে আমাদের বাসায় যেতে বলেছে। মামিকে বলিস আস না, অন্য কোনো দিন। মা শরীর ভীষণ খারাপ, বারবার তোকে দেখতে চাচ্ছে। আমি যেতে চাইলেও যেতে পারছি না রে। তুই এখন যা। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। মনে হচ্ছে বয়ফ্রেন্ড, না হলে মুখটা এমন ঝুলিয়ে রাখছে কেন? কিছু বললাম না। বয়ফ্রেন্ড হোক আর যাই হোক তাতে আমার কি। গাড়িতে উঠে শপিং মলে যেতেই আমার বাবার বন্ধুর মেয়ের সাথে দেখা। আমার অফিসের চেয়ে ওদের অফিসটা দ্বিগুণ বড়। হাই জানো, কেমন আছো? হাই, ভালো। তুমি? আসলে মেয়েটার নামই জানো। তা ব্যবসা কেমন চলছে? জি ভালো। তা আঙ্কেল আন্টি কেমন আছেন? ভালোই আছেন। আমাকে শপিং করতে দিয়ে হেসে কথা বলা হচ্ছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি বারবার জানো করছে। তার মানে এই মেয়েটার সঙ্গে রিলেশন ছিল, আর এখন তার সঙ্গে কথা বলছে, আর এই জন্য আমার সঙ্গে এমন করছে। খুব রাগ উঠে গেল।
আচমকা কেউ গালে একটা থাপ্পড় মারলো। তখনই দেখলাম মেয়েটা আশেপাশের লোকগুলো দাঁড়িয়ে আমার দিকেই দেখছে। আপনার বিয়ে করেও লজ্জা হয়নি? একজন বিবাহিত পুরুষের সঙ্গে হেসে কথা বলছেন। লজ্জায় মান সম্মান সব মাটিতে মিশে গেল। পাবলিক প্লেস না হলে মেয়েটাকে আজ মেরে ফেলতাম। সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে বাসায় ফিরে আসলাম। বাড়িতে আসতে না আসতেই জানুর ফোন। ছি সাইদ, তোমার জন্য আমার চরিত্রে দাগ লাগলো। কখনো ক্ষমা করব না তোমায় আমি। বেহায়ের মতো কথাগুলো শুনতে হচ্ছে। আজ থেকে সব সম্পর্ক শেষ আমাদের। ফোনটা হাত থেকে পড়ে গেল। মাথা ঘুরতে শুরু করলো। একসময় ধপ করে মাটিতে বসে গেলাম। মেয়েটাকে ইচ্ছে মতো বকলাম। যাক, এবার আমার স্বামীর পিছু ছাড়বে। কিসে জানি পড়ে যাওয়ার শব্দ হলো না? তাড়াতাড়ি উপরে আসতে সাইদ। রিফাত, বৌমা তাড়াতাড়ি এদিকে আয়। কি হয়েছে বাবার? দেখ না ছেলেটা এভাবে মাটিতে পড়ে রয়েছে কেন? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল। তাড়াতাড়ি গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার চেক করে বলেন। পেশেন্টের অবস্থা খুব খারাপ। আমি তো আপনাদের বলেছিলাম ছেলেটাকে মোটেও টেনশন করতে দিবেন না। আপনারা কি ছেলেটাকে অকালে মরতে দিতে চান? কি হয়েছে ছেলেটার? খুব গভীর আঘাত পেয়েছে, যেটা সে সহ্য করতে পারেনি, তাই এমন হয়েছে। কোনো কিছু কিনলাম না, বাড়িতে আসতেই সব কিছু। এত চুপচাপ কেন? মা, ও মা, বাসায় কেউ নাই? তখনই ভাবি, তুমি এখন আসছো? ওদিকে দেবরকে নিয়ে বাবা আর তোমার ভাই হাসপাতালে গেল। কেন? তোমাকে বলে বাবা, দেবর বাইরে থেকে এসে নিজের রুমে গিয়ে মাথা ঘুরে মাটিতে পড়ে গিয়েছে, অনেকটা আঘাতও পেয়েছে। এই রে, আমি যে থাপ্পড়টা মেরেছিলাম তা তো মনেই ছিল না। কেন যে ওর সাথে এমনটা হয়? আমিও হাসপাতালে যাচ্ছি। বাবা তোমাকে বাসায় থাকতে বলেছে। আচ্ছা, এই ফাঁকে শপিং মলের কথাটা ভাবিকে বললাম। এটা তুমি কি করছো? দেবরজির ওটা গার্লফ্রেন্ড না, বিজনেস পার্টনার। আর মেয়েটার নামই জানু। হাই আল্লাহ, আমি এটা কি করলাম? তুমি নিজের স্বামীর গায়ে কি করে হাত তুললে এতগুলো মানুষের সামনে? ছি, লজ্জা করলো না? তাই তো বলি, কি কারণে এমনটা হয়েছে। এভাবেই হয়তো তিলে তিলে মরে যাবে। এখনো মায়াকে হারানোর কষ্টটা ভুলতে পারেনি। তার উপর তুমি প্রথমবার যার উপর থেকে বিশ্বাস ভেঙে যায়, সে কখনো দ্বিতীয়বার বিশ্বাস করে না। বরং তার ভয় হয় সেও আগের মতো বিশ্বাসঘাতক নয় তো। আমি কি জেনে শুনে করেছি নাকি? যখন উনি মেয়েটাকে জানো জানো বলছিল তখনই আমার খুব রাগ হয়, আর তাই এমন কাজটা করে বসলাম। মিথিলা, তোমার আগে জিনিসটা বুঝতে হতো। এখন তো তোমাকে আরো বিশ্বাস করতে পারবে না। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালের সিটে আবিষ্কার করলাম। আমি এখানে কি করে আসলাম? মাথাটা প্রচুর ব্যথা করছে, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। জ্ঞান আসার পর থেকে বারবার ওই সিনটাই চোখে ভাসছে। মেয়েটা এতগুলো মানুষের সামনে কি করে আমার গায়ে হাত তুললো? সে যখন তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, আমি তো কিছু বলিনি। তাহলে মেয়েটার জন্য সব সম্মান মাটিতে মিশে গেল। কথাগুলো ভাবতে ভাবতে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সাইদকে বাসায় নিয়ে যেতে পারবো ডাক্তার? তবে দেখবেন এরপর যেন এমনটা না হয়। ঠিক আছে, ছেলেটাকে নিয়ে বাসায় চলে আসলাম। সাইদ, রেস্ট কর, আমরা নিচে আসি, কিছু লাগলে বলিস। ঠিক আছে, এখন মাথা ব্যথাটা যায়নি, পুরো শরীরটা ব্যথা করছে। যাবো কি রুমে? যদি আবার আমাকে দেখে রাগ করে? না যাই। আস্তে আস্তে করে গিয়ে ওনার পাশে বসলাম। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি। তখনই মনে হলো কেউ আসছে। নিশ্চয়ই বাবা। বাবা, বললাম না কিছু লাগবে না, তুমি যাও। বাবা নয়, আমি এসেছি। এই মেয়েটা এখানে আবার আসছে। সব মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে এখন ন্যাকামো দেখানো হচ্ছে। যত সব। আমাকে প্লিজ মাফ করে দিন, আমি না বুঝেই এমনটা করে ফেলেছি। আরে, এই মেয়েটাতে দেখছি নাটকের এক্সপার্ট, নোবেল দেওয়া উচিত দেখে। কি হলো, কিছু বলছেন না কেন? আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। ভালো হবে এটাই যে আপনি আমাকে একলা থাকতে দিন। আগে বলুন মাফ করছেন কিনা, তারপর ভেবে দেখব। দূর, এখানে থাকবই না। বিছানা থেকে উঠে বাবার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। উনি এতটা ঘৃণা করতে শুরু করেছেন আমায়। বৌমা, হঠাৎ কি হলো ছেলেটার? নিজের রুম থেকে বেরিয়ে আমার রুমে এসে শুয়ে পড়েছে। জানি না বাবা। অনেক তো রাত হয়ে গেছে, তুমি বরং আমার রুমে গিয়ে পাশে শুয়ে পড়ো। আমি আর রিফাতের মা তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ছি। ঠিক আছে, বাবার রুমে গিয়ে ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিলাম। বাবার রুমে তো সোফাও নেই, এবার তো আমাকে ওনার পাশেই শুতে হবে। কে জানে, আস্তে করে গিয়ে ওনার পাশে শুয়ে পড়লাম। আজ প্রথম কোনো পুরুষ মানুষের পাশে শুয়ে আছি। পুরুষ মানুষ আর কোথায়, হাজার হোক আমারই তো স্বামী হয়। বাবার রুমে ঘুমটা ভালোই হচ্ছে। বাবা মনে হয় পাশে
শুয়ে আছে, তাছাড়া বাবা ছাড়া কেই বা হবে। তাই খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুমটা আসছিল তখনই হঠাৎ উনি আমায় জড়িয়ে ধরলেন। ওনার স্পর্শটা কেমন জানি আলাদা অনুভূতি কাজ করছে। ঘুমন্ত অবস্থায়, বাবা জানো, পৃথিবীতে যতটা বিশ্বাস একটা জানোয়ারকে করা যায়, ততটা বিশ্বাস একটা মানুষকে করা যায় না। যেমন তুমি একটা ছাগলকে যত ভালো খাবারই খাওয়াবে না কেন, সে ততই তোমাকে ভালোবাসবে। রাগের মাথায় যদি লাথি ঘুষি যতই চড় মারো, কিছুক্ষণ পর দেখবে সে ঠিকই তোমার কাছে চলে এসেছে। আর তুমি যদি একটা মানুষকে ভালোবাসো, তার বদলে যদি রাগের মাথায় একটা থাপ্পড় দাও, সে সেটার প্রতিশোধ নিবেই নেবে। তুমি জানো, এমনটা হয়েছে আমার সাথে। প্রথমে ভেবেছিলাম হয়তো মেয়েটা ভালো হবে, কিন্তু না, আমি ওই দিনও রাগের মাথায় একটা চড় মেরেছিলাম। তাই বলে আজ এতগুলো লোকের সামনে আমায় থাপ্পড় মারলো। কথাগুলো শুনে কথা বলার ভাষাটা হারিয়ে ফেলেছি। এতটা কষ্ট পাবেন উনি ভাবতেও পারি নাই। ঘুমন্ত অবস্থায় কেউ কখনো এমনটা বলতো না। বাবা, তুমি কখনো ছেড়ে যাবে না তো আমায়? জানো বাবা, আমাকে তোমার মতো কেউ ভালোবাসে না, মাও ভালো না। বাবা, ছেড়ে যাবে না তো আমায়? সবাই ছেড়ে গেলেও আমি কখনো ছেড়ে যাব না। আমি আবার আগের মতো আপনার মুখের হাসি ফিরিয়ে আনবো। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, যাতে উনি বুঝতে না পারে আমিই ছিলাম ওনার পাশে। উনি এতটা শক্ত করে জড়িয়ে ধরে আছেন যে ছুটতেই পারছি না। অনেক চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে বাড়ির সবার জন্য চা বানালাম। ওনারটা বিছানার পাশে রেখে চলে আসলাম। আমি বানিয়েছি জানলে হয়তো কখনোই খাবেন না। ঘুমটা ভালোই হয়েছে। ওহো, আজ এত সকাল সকাল চা নিশ্চয়ই ভাবি বানিয়েছে। একটু খেয়ে দেখি। ওয়াও, চাটা সুন্দর হয়েছে খেতে। এত সুস্বাদু চা খেয়ে সকালটা শুরু হয়েছে, মানে দিনটা অনেক ভালোই যাবে। বিছানা থেকে উঠতে যাব, তখনই মাথাটা কেমন জানি করে উঠলো। প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল। উনি এমন করছেন কেন? কাছে যেতেই কি হলো আপনার? এমন করছেন কেন? মুখ ফুসকে বের হয়ে গেল। মাথাটা প্রচুর ব্যথা করছে। কই দেখি। ওনার মাথার পাশে গিয়ে বসে ওনার মাথাটা চিপতে শুরু করলাম। এই মেয়ে, কি করছো? ছাড়ো বলছি। না, ছাড়বো না। চুপচাপ শুয়ে থাকুন, না হলে কপালে দুঃখ আছে। কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। মাথা চিপে দেবার সময় হঠাৎ মনে পড়ল উনি তো এখনো নাস্তা করেননি। তাই মনে হয় এমনটা হচ্ছে। তাড়াতাড়ি মাথাটা টিপে দিয়ে ওনার জন্য নাস্তা নিয়ে আসলাম। নাস্তাটা খেয়ে নিন। না, খাবো না, খিদে নেই। খাবে না মানে কি? আমি এত কষ্ট করে নাস্তা বানিয়ে আনলাম, আর আপনি বলছেন খাবেন না? আপনাকে খেতেই হবে। তুমি বললে আর আমি খেয়ে নিলাম, এটা কখনো কল্পনা করবে না। কল্পনার গুষ্টি কি আপনার? আপনি এখন খাবেন মানে খাবেন, না হলে জোর করে খাইয়ে দিব। ভালোই ভালোই বলছি খেয়ে নেন, না হলে। না হলে কি? হ্যাঁ, না, মনে হচ্ছে সূচা কথায় ঘি উঠবে না, তাই জোর করে খাইয়ে দিলাম। মেয়েটার সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে দেখতেছি। খাবে না বলে? তাহলে এখন খাবারগুলো কার পেটে গেল শুনি। আমি চুপ করে আছি। আজ থেকে আমি যা যা বলবো আপনি তাই তাই করবেন। আমি তো বোকা বনে গেলাম। মুখ এমন করে কোনো লাভ নাই। এখন শুয়ে রেস্ট নিন, আমার কাজ আছে, আমি আসছি। মেয়েটা এত সাহস পাচ্ছে কোথা থেকে? আমার অসুস্থতার সুযোগ নিয়ে অত্যাচার করা হচ্ছে। ভালো, একবার সুস্থ হতে দাও। বাছা ধন, তোমাকে বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। বিছানায় শুয়ে থাকতে আর ভালো লাগছে না। একটু ইউটিউব থেকে ঘুরে আসি। ইউটিউবে ঢুকতেই কীভাবে মেয়ে পটাবেন, কী করলে মেয়ে আপনার প্রেমে পড়বে, এগুলো ছাড়া কোনো ভিডিওই নেই। ঠিক এমন সময়ই রুমে আসছিলাম, তখনই দেখলাম উনি কিছু দেখতেছেন। তখন পেছন থেকে গিয়ে যা দেখলাম তা তো বিশ্বাসই হচ্ছে না। এতটা ভালোবাসেন আমায়, তাও বলছেন না কেন? ভালোবাসি? কাকে? তোমাকে? হাসালে বটে। ভালো যদি নাই বাসতেন তাহলে মেয়ে পটানোর ভিডিও দেখছিলেন কেন? কোথায়? নাকামো করবেন না, আমি সব দেখছি। যত দোষ এবারটা ফোনের। ফোনটা থাকবে না, আর মেয়ে পটানোর কোনো উপায়ও থাকবে না। একা ছেড়ে ফোনটা ভেঙে চুরমার করে ফেললাম। কি করলেন এটা? সে কথা বলতে আমি বাধ্য নই, ওকে? বলে রুম থেকে বেরিয়ে পড়লাম। মনে হয় বেশি কিছু আশা করে ফেলেছিলাম। হয়তো এটাই কপালে লেখা ছিল। বিয়ের আগে কত স্বপ্ন দেখতাম যে বরের সঙ্গে রোজ বিকেলে ঘুরতে যাব, রোজ তার হাতে খাইয়ে নিব, তার বুকে মাথা রেখে ঘুমাবো। কিন্তু এখন তো মনে হচ্ছে সব স্বপ্ন কখনো সত্যি হয় না। কিছু স্বপ্ন শুধু আশা দিয়ে রাখে যে তার স্বপ্নটা সত্যি হবে, কিন্তু বাস্তবে তা কখনো সত্যি হয় না। বাড়ি থেকে বেরিয়ে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। ঠিক তখনই সবাই তো বিয়ে করেই নিলি, আমি কেন ব্যাচেলার থাকবো? তাই আমিও বিয়ে করতেছি। পরশু বাবা বিয়ে ঠিক করছে, তোরা সবাই আসবি কিন্তু। আমিও যাব কি? তুই আর ভাবি একসাথে আসবি।
আমি একলাই যাব, ওসব ভাবি টাবি হাঁটা। কেন? ও, বুঝতে পেরেছি, ভাবিকে সঙ্গে নিয়ে আসলে তো সুন্দরী মেয়েটির সাথে কথা বলতে পারবি না, তাই না? তোরা এভাবে বলতে পারলি? তাহলে ভাবিকে নিয়ে আসবি সঙ্গে করে। অনেক ভেবে দেখলাম বিয়েতে না গেলেও হয় না, আবার এক লাগলে সারা জীবনেরা এভাবে মজা নেবে, তাই বলে ফেললাম আচ্ছা নিয়ে আসবো। হ্যাপি? চল তাহলে সবাই একসাথে মার্কেট করতে যাই, সবাইকে আমি শপিং করিয়ে দিব, তোরা শুধু চল। এমন সুযোগ তো হাতছাড়া করা যায় না। তাই চলে গেলাম শপিং মলে, গিয়ে অনেকগুলো শার্ট নিলাম, সাথে কয়েকটা প্যান্ট। তখন থেকে দেখছি নিজের জন্য নিয়েই যাচ্ছিস, ভাবির জন্য কিছু নিবি না? অযথা টাকাগুলো নষ্ট কেন করবি? ওর লাগবে না। বললেই হলো, নাই বলছি। আচ্ছা বাবা, নিয়েছি। কি বিপদে পড়লাম রে বাবা। নীল রঙের শাড়িটা দেখান তো। বাহ, শাড়িটা তো খুব সুন্দর। দোকানদার বলল এরকম শাড়ি একটা আছে আমাদের দোকানে। ওকে, প্যাকেট করে দেন। কত বিল হয়েছে? এই নিন। তাহলে আর কি বাকি থাকলো? বৌদের কসমেটিক। ওইগুলোর দরকার নেই। কে বললো নাই? চল সামনের দোকানে চল। সবাই তো নিজেদের বইয়ের জন্য জিনিস নিয়ে যাচ্ছে, আমি কেন বাদ যাব? 3টা মেকআপ বক্স, 5 জোড়া নীল রঙের চুড়ি, ম্যাচিং লিপস্টিক, আরও কত কিছু নিয়ে নিলাম। আজ এরা আমাকে ফকির করেই ছাড়বে। বিল কত? দোকানদার বলল 45,000। এই নিন। হাত ভর্তি শপিং, রিক্সায় চড়ে সবাই নিজেদের বাড়িতে চলে গেল। আমিও চলে আসলাম, হাতে 17টা ব্যাগ। বাড়িতে ঢোকার সময় কেউ দেখতে পায়নি তো, কিন্তু ভাবি দেখে ফেলেছে। এত শপিং কার জন্য? আমার জন্য। তাই বলে এতগুলো? 1 বছরের জন্য বলে উপরে চলে আসলাম। মিথিলা, আজ তো দেখলাম দেবরজি অনেক শপিং করেছে, নিশ্চয়ই তোর জন্য। আমার জন্য কখনোই না। আমি তো দেখলাম একটা ব্যাগে কসমেটিক ছিল। কিভাবে দেখলেন? আরে বোকা, ব্যাগের উপর লেখা ছিল, তুমি গিয়ে দেখো কি নিয়ে আসছে। ভাবি জোর করে উপরে পাঠিয়ে দিল। আস্তে আস্তে করে রুমে ঢুকলাম, ঢুকেই দেখলাম বিছানা ভর্তি শপিং। এগুলো আমার, আর এগুলো ওই মেয়েটার। তখনই দেখলাম মেয়েটা রুমে আসছে। মিথিলা, কি হলো? ওইভাবে কাকতরের মতো দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। আস্তে করে কাছে যেতেই, এগুলো তোমার জন্য। আমার জন্য এগুলো? হুম ব্যাগ খুলে দেখলাম 3টা শাড়ি আর কিছু সাধারণ ড্রেস। শাড়িটা খুব ভালো লেগেছে। পাশের ব্যাগটা দেখলাম অনেকগুলো কসমেটিক্স। আমার জন্য একটু হলেও তাহলে মনে জায়গা আছে, না হলে এতগুলো শপিং আনতো না আমার জন্য। কালো রঙের শার্টটা সেই। এই মেয়ে শোনো, আগামীকাল সকাল সকাল রেডি হয়ে থাকবে। কেন? এত কথার উত্তর নেই, যা বলছি তাই করবা। আচ্ছা, একদিন পর। ফজরের নামাজ পড়ে গোসলটা সেরে ফেললাম। এখনো মেয়েটা ঘুমোচ্ছে, তাই ডাক দিলাম, কিন্তু উঠছেই না। তাই 1 গ্লাস পানি এনে ঢেলে দিলাম। এটা আপনি কি করলেন? যা করেছি ভালোই করেছি, এবার গোসল করে রেডি হয়ে নাও। আচ্ছা। গোসল করে বেরিয়ে আসলাম, উনি তো দেখছি এখনো রেডি হচ্ছে। আপনি যদি একটু বাইরে যেতেন, আমি একটু রেডি হতাম। পারবো না যেতে, আর আমার কি বয়ে গেছে তোমার দিকে তাকাতে যাব? বলে কোনো লাভ নেই, তাই ব্যাগ থেকে শাড়িটা বের করলাম। প্রথমে ব্লাউজটা পরে নিলাম, তার উপর শাড়িটা, সঙ্গে ম্যাচিং চুড়ি, লিপস্টিক। ইস, কত সুন্দর দেখাচ্ছে আমাকে। হয়েছে কি না? হয়ে গেছে। পেছনে তাকাতে ক্রাশ খেয়ে ফেললাম। মেয়েটাকে এত সুন্দর লাগবে এই শাড়িতে, ভাবতেই পারিনি। একেবারে ডানা কাটা পড়ে। শুধু আমি না, যে কেউ ক্রাশ খেয়ে যাবে। কেমন দেখাচ্ছে আমাকে? আজ তো বান্ধবীর মতো। মিথিলা চুপ করে আছে। নিচে আসতেই, এত সকাল সকাল বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? এত সেজে গুজে? বাবা মারুফের বিয়ে আজকে, ওখানেই যাচ্ছি। বিয়েতে যাচ্ছি তাহলে? মাইক্রোটা তো খারাপ হয়ে গেছে কাল রাতে, তোদের তো তাহলে বাইকে যেতে হবে। শালার গাড়িটা নষ্ট করার সময় পেল না। আচ্ছা বাবা ঠিক আছে। বাইরে এসে বাইকটা বের করলাম। কি হলো, বসো। দুপাশে পা দিয়ে বসতে চাচ্ছিলাম, তখনই। কি করছো? এক পাশে পা দিয়ে বসো। পারবো না, এর আগে কখনো বাইকে উঠিনি, তবুও এক পাশে পা দিয়ে বসলাম। মেয়েটা বাইকে উঠতে শক্ত করে জড়িয়ে ধরলো। কিছু বললাম না, এর আগে যেহেতু বাইকে উঠিনি তাই ভয় পেয়েছে হয়তো। এরপর বাইক স্টার্ট দিয়ে রওনা হয়ে গেলাম। রাস্তায় হোটেলে নাস্তা করে নিলাম। কয়েক ঘন্টা পর মারুফদের বাসায় চলে আসলাম। মারুফের বাড়িতে এসে মেয়েটা আমার পিছু পিছু বেড়াচ্ছে। আমার পিছনে পিছনে আসছো কেন? না হলে কি করব, আমি তো কাউকে চিনি না। ঠিকই বলেছে অবশ্য মেয়েটি। ঠিক তখনই, আশা এদিকে শোনো তো। বলো ভাইয়া। একে নিয়ে যাও, আর দেখিও যাতে কিছু না হয়। ঠিক আছে, আসো আপু আমার সঙ্গে। তোমার নামটা জানতে পারি? মিথিলা। আমার নাম আশা। তুমি তো
খুব সুন্দর দেখতে। হয়তো বা। আমি তো বন্ধুদের সঙ্গে বিন্দাস আড্ডা দিচ্ছি, তখনই আশা। ভাইয়া, আপু না হাত কেটে ফেলেছে। ঘর থেকে বের হবার সময় দরজায় আঙুলটা ঢুকে গিয়ে অনেকটা কেটে গেছে। আশাকে বললাম যেন না বলে, তবুও বলতে চলে গেল। কিভাবে? তুমি চলো তারপর। তোরা বস, আমি আসছি। মেয়েটার কাছে গিয়ে আঙুলটা দেখি। কিছু হয়নি তো? দেখলে উনি আবার বকবে। বলছি না দেখি। ভয়ে ভয়ে দেখলাম। এতটা কেটে গেছে তবু বলছো কিছু হয়নি? আশা, একটা কাপড় নিয়ে আয় তো। আশা কাপড়টা এনে দিতে আঙুলটা বেঁধে দিলাম, যাতে রক্ত না বের হয়। এই মেয়েটাকে সঙ্গে সঙ্গে নিয়ে বেরোতে লাগলাম। না জানি এরপর কি করে বসবে। ঠিক দুপুরবেলা। খেতে আসবি না তোরা? যাচ্ছি। খেতে বসে মনে পড়ে গেল মেয়েটার তো ডান হাতের আঙুলটাই কেটে গেছে। খাবে কিভাবে? তাই না চাইতেও খাই দিতে হচ্ছে। ভাবিনি উনি কখন আমায় নিজের হাতে খাইয়ে দেবে। আঙুলটা কেটে গিয়ে মনে হচ্ছে ভালোই হয়েছে। এদিকে আশিকের বউ বলছে, দেখেছো ওদের মধ্যে কত ভালোবাসা। তুমি কখন আমাকে এভাবে নিজে হাতে খাইয়ে দিয়েছো। আশিক বোকা বনে গেল। আর খাবো না। এতটুকু ভাত খেয়ে কি হবে, আরো খেতে হবে। উনি জোর করে আরো খাইয়ে দিলেন। ঠিক তখনই, এখানে চুপচাপ বসে থাকো, কোথায় যাওয়ার দরকার নেই। আচ্ছা। তারপর আমি নিজে খেয়ে নিলাম। দুপুর করে বিকেল হতে চললো। সবাই বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। গাড়ি আসতে যে যার মতো উঠতে শুরু করলো। মেয়েদের জন্য 3টা গাড়ি আর ছেলেদের জন্য 4টা। আমি কিন্তু আপনার সঙ্গেই যাব। ঠিক আছে, এমনিতেও তুই যে মেয়ে, একলা ছেলেদের কি যে করবে তা কে জানে। গাড়ি ওঠার সময় একটা মানুষ বলল, আরে কি করছেন, এটা তো ছেলেদের গাড়ি, মেয়েদের তো আলাদা, আপনি এখানে উঠতে পারবেন না। কে বললো কথাটা শুনি? গাড়িটা কি আপনার বাপের যে আপনি যাই বলবেন তাই হবে? হ্যাঁ। সাহস তো কম না আপনার, মুখের উপর কথা বলছেন। মারুফ, এই মারুফ। হঠাৎ সাইদের ডাক শুনতে পেয়ে দৌড়ে গেলাম। আমি যাব না। কেন, কি হলো আবার তোর? বললাম না যাব না। হঠাৎ করে এমন করে বলছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? বলুক বা না বলুক, তাছাড়া আমরা তো রোজ রোজ যাবো না। তোর এদের যতই বলি তবু বুঝবে না, তাই যেতেই হলো। গাড়ি থেকে নেমে, বাহ বাড়িটা তো বিশাল। গাড়ি থেকে নামতে না নামতে মেয়েটার হাত শক্ত করে ভাবে চেপে ধরলো। কি হচ্ছে এটা? কি আবার এগুলো মানুষের মাঝে যদি হারিয়ে যায় তখন কি হবে আমার? আর আমি তো এখানকার কাউকেই চিনি না। এই মেয়েটাকে নিয়ে কি বিপদে পড়লাম রে বাবা। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। চলুন না মেয়েটাকে দেখে আসি। আমি যেতে পারবো না, একাই চলে যাও। পারবো, চলুন না। হাতটা ধরে টানতে টানতে। এই মেয়েটা তো পুরো বাচ্চাদের মতো করছে, না চাইতেও যেতে হলো। মেয়েটার রুমে এসে, ওয়াও, মেয়েটাকে তো খুব সুন্দর দেখাচ্ছে। দেখতে হবে না কার বউ? হুম। তখনই খেতে বসতে বললো, কিন্তু আমার পেটে একটু খেতে নেই। আরে তোরা এখানে খেতে আয়। থাক তোরা খা, আমি খাবো না। আমিও খাবো না। কেন? এমনি। ও আচ্ছা, তুমি দূরে গিয়ে কথা বসো, আমি বাইরে যাব। আমিও যাব আপনার সাথে। বললাম না নিয়ে যেতে পারবো না। তুমি এত জেদ কিসের? যাও ওই চেয়ারটাতে গিয়ে চুপ করে বসে থাকো। মিথিলা মন খারাপ করে রইল। বাইরে বেরোতে যাবো তখনই দেখলাম বকাটে ছেলের অভাব নেই। মেয়েটাকে কিছু বললেও কিছু বলবে না। ধুর, আবার গিয়ে মেয়েটাকে আনতে হবে। মন খারাপ করে বসেছিলাম, তখনই দেখলাম উনি এসেছেন। ওঠো বলছি, ওঠো। দাঁড়িয়ে বললাম, বলেন। আমার পিছনে পিছনে আসো। আচ্ছা। বাইরে আসতে অনেক সুন্দর একটা ব্রিজ, সেখানে এসে দাঁড়িয়ে গেলাম। আকাশে চাঁদ উঠেছে, পুরো আকাশটা তারায় ভরা। ছোটবেলায় বাবাকে বলতাম, এই যে বড় তারাটা আমার। ছোটবেলায় ভাবতাম বড় হলে মনে হয় লাইফটা সুন্দর হবে, কিন্তু না, এখন মন চাচ্ছে আবার যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম। ওইভাবে আকাশের দিকে কি তাকিয়ে আছেন? এমনি। ও। আমি ওনার পাশে দাঁড়িয়ে চুপচাপ আকাশের তারাগুলো দেখতে লাগলাম। এত ঘন কালো মেঘের আড়ালে চাঁদটা ঢেকেছিল। তখন এই কালো মেঘটা সরে চাঁদের আলো ঝলমলে আলো দিচ্ছিল। সে আলোটা এসে যখন মেয়েটার মুখের উপর পড়লো তখন তাকে অসম্ভব সুন্দর লাগছিল। এতটা সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল তার প্রেমে পড়ে যাই। কিন্তু না, আমি বারবার একই ভুল করতে চাই না। বিয়ের আগে রোজ রাতে ছাদে এসে চাঁদ দেখতাম আর ভাবতাম বিয়ের পর রোজ রাতে ওনাকে নিয়ে ছাদে গিয়ে চাঁদ দেখব আর চাঁদ দেখতে দেখতে ওনার কোলে ঘুমিয়ে যাব। কিন্তু সব স্বপ্ন সত্যি হয় কার? সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম তা সঠিক বলতে পারবো না। ততক্ষণে মারুফের বিয়েটা শেষ হয়ে গেছে। এখন চলো এখান থেকে, না হলে আমাদের গাড়িগুলো চলে যাবে। হুম। গাড়িতে এসে বসে পড়লাম। এদিকে মেয়েটা খুব কান্না করছে। এই মেয়েগুলো না ঢঙের কান্না এত করতে পারে, সেটা না দেখলে কেউ বুঝবে না। তারপর গাড়ি ছেড়ে দিল।
এখন রাত 11টা, মারুফের বাড়ি যেতে একটা তো বাজবেই। গাড়িটা কিছু দূরে আসতেই কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে, তারপরে যে কি হলো মনে নেই। হঠাৎই দেখলাম মেয়েটা আমার কোলে মাথাটা রেখে ঘুমিয়ে আছে। প্রথমে ভাবলাম ডাক দিব, তারপর ডাকলাম না। থাক, মারুফদের বাড়িতে যেতে 1:45 বেজে গেছে। এত রাতে তো বাইরে বাসায় যাওয়াই যাবে না, তাই ভাবলাম এই গাড়িটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। তুই এখনই চলে যাবি? হ্যাঁ রে, অনেক রাত হয়েছে, কাল তো আবার আসবই। আচ্ছা ঠিক আছে। বাই। তারপরে গাড়িটা আমাদের বাসা পর্যন্ত এনে দিল। তখন রাত 2:57। মনে মনে ভাবছি ডাক দেবো কি মেয়েটাকে, না থাক। বাসের ডুপ্লিকেট চাবিতে বাসায় ঢুকলাম, তারপর মেয়েটাকে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। এরপর আমি কাপড়গুলো চেঞ্জ করে মেয়েটার পাশে শুয়ে পড়লাম। শুয়ে পড়তে ঘুম চলে আসলাম ঠিক সকালবেলা। ঘুম ভাঙতেই দেখলাম আমি ওনার বুকে ঠিক মাঝখানে শুয়ে আছি। এটা কিভাবে হলো? আর আমরা কখন বাসায় আসলাম? ঠিক তখনই উনি নড়ে চড়ে উঠলেন। আমি অমনি নিচে নেমে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে নিচে নাস্তা বানিয়ে আনতে গেলাম। কাল রাত 3টার সময় ঘুমিয়ে আজ ঘুমটা পূরণ হলো না। ফোনটা হাতে নিয়েই আমি তো অবাক হয়ে গেলাম। দুপুর 12:23 বেজে গেছে, আর আমি ভাবছি সকাল 7টা বাজে। নিচে নাস্তা বানাতে এসেই মা, ঘুম থেকে উঠেছো? তাহলে সাইদকে ডেকে নিয়ে আসো, দুপুরের খাবারগুলো খেয়ে নাও। মা সকালবেলার কেউ দুপুরের খাবার খায় নাকি? সকাল মানে? এখন তো 12:30 বাজে। কি 12:30? আজ এতক্ষণ ঘুমিয়েছি? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। কালো রঙের শার্ট আর তার সাথে ম্যাচিং প্যান্টটা পরে রেডি হয়ে নিলাম। তাড়াতাড়ি মারুফদের বাড়ি পৌঁছতে হবে, না হলেও আমাকে ছাড়বে না। নিচে নামতেই মা বলল, এত তাড়াহুড়া করে কই যাওয়া হচ্ছে শুনি? কি বলবো মা, তুমি তো জানোই মারুফের বউ ভাত আজ। আমাকে তো সকাল সকাল যেতে বলেছিল, দেখো না এখন দুপুর হয়ে গেছে। ও আচ্ছা। মিঠি মনে মনে ভাবছে আমার যেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু সাহস করে বলতে পারিনি। একলা যাবি? বৌমাকে নিয়ে যা সাথে করে। না, ওর গিয়ে লাভ নেই। দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপরে রাস্তায় একটা অটো নিয়ে মারুফদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মিথিলা, ভাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খেয়ে নাও। খাবো না। উনি একলা চলে গেলেন, আমাকে সাথে নিয়ে গেলে কি এমন ক্ষতি হয়ে যেত? মিথিলা, মন খারাপ করো না। ও এরকমই, কারো কথা শুনতে চায় না, নিজের ইচ্ছায় সবকিছু করে। আমার হাতটা কেটে গেছে, আমি খেতে পারবো না। কিভাবে কাটলে হাতটা দেখি? না মানে মা, কাল বিয়ে বাড়িতে দরজায় হাতটা চাপা পড়েছিল, তার জন্য এরকম হয়েছে। ইস, সাবধানে চলাফেরা করবে তো। আসো, আমি খাইয়ে দিচ্ছি। মা মিথিলাকে খাইয়ে দিতে দিতে বলল, কাল তাহলে খাবার খাইছো কিভাবে? খুব কষ্ট হয়েছে না? কই না তো, কাল তো উনি আমাকে খাইয়ে দিয়েছিল। সাইদ খাইয়ে দিয়েছিল? হুম। মারুফদের বাসায় আসতেই, এখন আসার সময় হলো তোর? কি বলবো ভাই, দুঃখের কথা। রাস্তায় আসার সময় অটোটার একটা চাকা লিক হয়ে যায়। তারপর আরেকটা অটো নিলাম, ওটা আবার একটু দূরে এসে চার্জ শেষ। তারপর তো হাঁটতে হাঁটতে আসতে শুরু করলাম। তারপরে এই অটোটা পেলাম। বানিয়ে বানিয়ে একটা মিথ্যে কথা বললাম বাঁচার জন্য। ও, কিন্তু তোর চুল দেখে তো মনে হচ্ছে এখনই গোসল করে আসলি। ধুর পাগল, চুলগুলো তো ঘামে ভিজে গেছে। চল তো ভিতরে। দাঁড়া, তোর ভাবি কোথায়? কেন? নিয়ে আসিসনি তুই? না। কেন জানিস তো, আজ মা বিদেশ থেকে ফিরেছেন। মা তোর বউকে দেখবে বলে সকাল থেকে বসে আছেন, আর তুই কিনা নিয়ে আসিসনি। এখন কি হবে? আন্টি আসছে? কোথায় উনি? প্লিজ ভাই, ভাবিকে নিয়ে আয় প্লিজ। আমি পারবো না, আম্মুকে ফোন করে বল ওকে পাঠিয়ে দিতে। আন্টিকে ফোনটা দে, আমি কথা বলছি। আন্টি, আমি মারুফ বলতেছি। বলো, কেমন আছো? জি ভালো। মিথিলা ভাবি কোথায়? এই তো আমার সঙ্গে বসে রয়েছে। ওকে একটু ফোনটা দিন না। ফোনটা মিথিলা ভাবিকে দিয়ে। হ্যালো ভাবি, তাড়াতাড়ি রেডি হয়ে আমাদের বাসায় আসুন। না বাবা, আমি যাব না, তখন উনি আবার আমাকে বকবেন। সাইদি তো আসতে বললো, আসলেও বাসায় সবার সামনে বলতে লজ্জা পাচ্ছিল, তাই আমাকে বলতে বললো। সত্যি? হুম। আচ্ছা আমি যাচ্ছি তাহলে। তাড়াতাড়ি রেডি হয়ে একটা অটো নিয়ে যাবার সময় হঠাৎ একটা বড় ট্রাক এসে খুব জোরে অটোতে ধাক্কা মারল। তারপর কি যে হলো কিছু মনে নেই। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, মেয়েটা এখন আসছে না। এবার খুব চিন্তা হতে শুরু করলো। কেন আমার মেয়েটার জন্য এত চিন্তা হচ্ছে আমি নিজেও জানি না। তখনই বাবার ফোন। হ্যালো বাবা। বাবা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। কেন বাবা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মিথিলা অ্যাক্সিডেন্ট করেছে,
ডাক্তার বলেছে বৌমাকে বাঁচানো সম্ভব না। কথাটা শোনার পর শরীরটা কেমন জানি কেঁপে উঠল। এই তো মেয়েটাকে ঠিকঠাক দেখে আসলাম, আমার জন্য এসব হয়েছে। মেয়েটা আমার সঙ্গে আসতে চেয়েছিল, সেটা আমি ভালো মতো বুঝতে পেরেছিলাম, কিন্তু জেদ করে নিয়ে আসলাম না। সত্যি কি ওটা মিথিলা, নাকি বাবা মিথ্যা বলছে? বাইকটা নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসলাম। রাস্তাটা মনে হচ্ছে শেষই হচ্ছে না। কিছুক্ষণ পর হাসপাতালে পৌঁছে গেলাম। দৌড়ে ভিতরে যেতে দেখলাম মেয়েটার রক্তাক্ত শরীরটা পড়ে রয়েছে, নীল রঙের শাড়িটা রক্তে লাল হয়ে গেছে। ডাক্তার কোথায়? তোমরা এখনো চিকিৎসা শুরু করোনি কেন? ডাক্তারের হাতে যা করার ছিল ওনারা তাই করেছে। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে। তো করাওনি কেন? কেন দিলে দিলে মেরে ফেলছো মেয়েটাকে? ডাক্তার বলেছেন বন্ড সই লাগবে। এটা তো আমরা পারবো না, তুই ওর হাজবেন্ড, তোর সই লাগবে। ডাক্তারকে ডাকো, আমি সাইন করে দিচ্ছি। নার্স এসে অপারেশন থিয়েটারে নিয়ে গেল মেয়েটাকে। কেন মেয়েটার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। কেন? মেয়েটাকে তো বিন্দুমাত্র ভালোবাসি না, তাহলে কেন আমার এতটা কষ্ট হচ্ছে? দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা কেটে গেল, এখনও ডাক্তার বের হচ্ছে না। মেয়েটার কিছু হয়ে যাবে না তো? কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলেন। ডাক্তার বললেন শি ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু হ্যাঁ, পেশেন্টের শরীর থেকে অতিরিক্ত রক্ত বেড়ে যাওয়ায় শরীরটা খুব দুর্বল, 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। কথাটা শুনে মনে হয় দেহে প্রাণ ফিরে পেলাম। তো আজ রাতটা তো কাউকে থাকতে হবে। আমি থাকছি, তোমরা যাও, বাড়ি ফিরে যাও। থাকতে পারবি নাকি আমি থাকবো? বললাম তো পারবো, তোমরা বাড়িতে ফিরে যাও। মেয়েটাকে কেবিনে শিফট করে দিয়েছে। রুমটা পুরো ফাঁকা, কোনো রোগী নেই। মেয়েটা চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। দেখতে কত মায়াবী লাগছে বলে বোঝাতে পারবো না। কেন আমি মেয়েটার বারবার প্রেমে পড়ে যাচ্ছি? কেন? না, আমি আগের মতো ভুল করতে চাই না। মায়াকে ভালোবেসে যতটা কষ্ট পেয়েছি, এই মেয়েটাকে যদি অতটাই ভালোবেসে হারিয়ে ফেলি, তাহলে আমি বেঁচে থাকতেই পারবো না। সারাটা রাত মেয়েটার পাশে বসেছিলাম। ঠিক সকাল হওয়ার আগে মেয়েটার হাতটা মনে হয় নড়ে উঠলো। তখনই ডাক্তারকে খবর দিলাম। ডাক্তার এসে বলল মেয়েটার জ্ঞান ফিরে এসেছে। যখন চোখটা খুললাম তখন সব কিছু ঝাপসা ঝাপসা লাগছে। যখন সব অন্ধকার কেটে আলোর মুখটা দেখলাম, ঠিক তখনই ওনাকে পাশে দেখতে পেলাম। আরে কি করছো? নাড়াচাড়া একদম করবে না, ডাক্তার মানা করেছেন। করুক, আমার কিছু হয়ে গেলেও তো আপনার কিছু যায় আসে না। আমি মন খারাপ করে আছি। আমি মরে গেলে হয়তো ভালো হতো, এই আমি নামক বোঝাটা আপনার উপর থেকে নেমে যেত। মেয়েটার কোনো প্রশ্নের জবাব আমার কাছে নেই, আমি নিশ্চুপ। আমার সব বান্ধবীরা যখন রিলেশন করতো তখন আমি ভাবতাম আমিও রিলেশন করব, কিন্তু সেটা বিয়ের পর, তাও আবার নিজের বরের সঙ্গে। কিন্তু সব কিছু তো আর সত্যি হয় না। সব স্বপ্নগুলো জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে। কথাগুলো বলতে বলতেই অজ্ঞান হয়ে গেলাম। কি হলো? ডাক্তার এদিকে আসুন প্লিজ। তারপর ডাক্তার এসে বলল, দেখুন আমি কিন্তু আগেই বলেছি যাতে কথা না বলে, কথা বললে তো মাথায় চাপ পড়বে। তখন আমি বললাম, ওকে বাসায় নিয়ে যেতে পারবো? ডাক্তার বলল, হ্যাঁ, তবে পেশেন্ট যাতে কথা না বলে, আর হ্যাঁ, পুরো 1 মাস রেস্ট নিতে হবে। আচ্ছা। হাসপাতালে সব বিল পরিশোধ করে মেয়েটাকে বাসায় নিয়ে আসলাম। বাসায় এসে মেয়েটাকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। নিচে আসতেই, বাবা তোমরা সেজেগুজে কোথায় যাচ্ছ? তোর খালা মারা গিয়েছেন, আজ সকালে সেখানে যাচ্ছি। ভাইও কি যাচ্ছে? হ্যাঁ। আমি কি বাসায় একলা থাকবো? 3টা দিনের ব্যাপার, যেভাবে হোক ম্যানেজ করে নিস, আর বৌমার খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আসি তাহলে। এখন বাসায় একাই থাকতে হবে, প্রচুর ঘুম পাচ্ছে। না, এবার গিয়ে ঘুমোতেই হবে। দরজাটা বন্ধ করে রুমে গিয়ে মেয়েটার পাশে শুয়ে পড়লাম। বিছানায় শুতেই ঘুম চলে আসলো। যখন চোখ খুললাম তখন নিজেকে বাসায় আবিষ্কার করলাম। আমি বাসায় আসলাম কখন? পাশে তাকাতেই দেখলাম উনি আমার পাশে শুয়ে ঘুমাচ্ছেন। বিছানা থেকে উঠে বসবো সেটার শক্তি পাচ্ছি না, খুব খারাপ লাগতেছে। হাতটা দিয়ে ওনাকে নাড়াতে লাগলাম। ঘুমের মধ্যে কেমন হচ্ছে হাতটা নাড়াচ্ছে। চোখ খুলতে দেখলাম মেয়েটা। আমাকে একটু উঠিয়ে দিন না, খুব খারাপ লাগছে। কি খারাপ লাগতেছে? আর তুমি উঠে বসতে যাচ্ছ? হুম। চুপচাপ শুয়ে থাকো, আমি নিচ থেকে খাবার নিয়ে আসছি। নিচে থেকে খাবার নিয়ে এসে মেয়েটাকে আস্তে আস্তে উঠিয়ে বিছানায় বসিয়ে দিলাম। এবার হা করো, খাইয়ে দিই, তাহলে দেখবা আর খারাপ লাগবে না। তারপর মেয়েটাকে খাইয়ে দিয়ে, আর খাবো না। আচ্ছা মা কোথায়? কেন? এমনি মাকে বলতাম গোসল করাই দিতে। মা বাবা ভাইয়া সবাই খালার বাসায় গেছে, 3 দিন পর আসবেন। তাহলে আমাকে কে গোসল করিয়ে দিবে? সেটাই তো। কেন, আপনি আছেন তো, আপনিই আমাকে গোসল করিয়ে দেবেন। কি আমি? হুম। পারবো না। কেন? এমনি, তুমি ছেলে হলে আলাদা কথা ছিল, কিন্তু তুমি তো মেয়ে, এটা আমার পক্ষে সম্ভব না। অসম্ভবকে আপনাকেই সম্ভব করতে হবে। কোন বিপদে পড়লাম রে বাবা,
শেষমেশ মেয়েটার কাছে কথায় না পেরে রাজি হয়ে গেলাম। বিছানা থেকে তুলে বাথরুমে নিয়ে গিয়ে বাথরুমের লাইটটা কেন বন্ধ করলেন? আমি কিছু দেখতে পাচ্ছি না তো। তার জন্যই তো বন্ধ করে দিলাম, যাতে আমি কিছু না দেখতে পাই। আপনি বড়ই অদ্ভুত তো। ভিতরে যেতেই, এই মেয়ে কি করছো, জামা খুলছো কেন? জামাটা না খুললে গোসল করব কিভাবে? আর হ্যাঁ, আমি জামাটা খুলতে পারছি না তো, খুলে দিন না একটু। সব মেয়েগুলো কেমনই হয়। হয়তোবা। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? যতক্ষণ ইচ্ছে হয়। কথা ঘোরানোর চেষ্টা করবেন না বলছি, তাড়াতাড়ি গোসল করিয়ে দিন। এই মেয়েটা তো আর আমাকে ভয়ও পায় না দেখছি, তাই বাধ্য হয়ে গোসল করিয়ে দিলাম। এই জামাটা পরবো না, ওই যে হলুদ রঙের শাড়িটা আছে ওইটা পরিয়ে দেন। মেয়েটা এত খারাচ্ছে, এভাবে চলতে থাকলে অল্প দিনে মরে যাব। হলুদ রঙের শাড়িটা এনে পরিয়ে দিলাম। হয়েছে। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার কোনো না কোনো কাজ বলবেই, তার আগে মানে মানে কেটে পড়ি। কই যাচ্ছেন? নিচে বলে চলে আসলাম। নিচে বসে সোফায় আরাম করে টিভি দেখতে শুরু করলাম। আচ্ছা দেখি তো সনি ম্যাক্সে কি হচ্ছে। ওয়াও, এই ছবিটা হচ্ছে। আজ তো শেষ পর্যন্ত দেখে ছাড়বো। ঠিক তখনই কারেন্টটা চলে গেল। এই কারেন্ট যাওয়ার আর সময় পেল না। আজ দিয়ে 3বার এমনটা হলো। প্রথম দিন যখন এই ছবিটা দেখতেছিলাম তখন বাবা জোর করে অফিসে পাঠিয়ে দিল। তারপর আবার 1 মাস পরে এই ছবিটা হচ্ছিল, তখন ঠিক এই জায়গায় এসে ডিশ চলে গেল। আর আজ কারেন্টটা। ধুর, ভালো লাগে না। যাই গোসলটা করিনি। ওপরে এসে গোসলটা করে নিলাম। তারপর সেজে গুজে বের হচ্ছিলাম, তখনই। কোথায় যাচ্ছেন না মানে? সেজে গুজে যাচ্ছেন তো, তাই বললাম আর কি। বিকালের মধ্যে আবার চলে আসবো। বিকেলের আগে আসা যায় না? কেন? না মানে একলা থাকতে ভয় লাগে, তাই বললাম। আচ্ছা বাবা, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো বলে বেরিয়ে আসলাম। বাসা থেকে বের হয়ে অফিসে এসে একটা ফাইল কমপ্লিট করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর আকাশের অবস্থা খুব খারাপ। দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে রাত হয়ে গেল, উনি এখনো আসলেন না। এদিকে আমার খুব ভয় করছে, তার উপর বিদ্যুৎটাও নেই, পুরোটা রুম অন্ধকার হয়ে গেছে। আর একটা মিনিটও লেট করা যাবে না। তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে বাসায় আসার সময় মনে পড়লো মেয়েটার আবার চিকেন ফ্রাই খেতে খুব ভালোবাসি। তাই মেয়েটার জন্য চিকেন ফ্রাই নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অর্ধেক রাস্তা আসতেই কালো মেঘে পুরো আকাশটা ঢেকে গেছে। চারদিকটা ঘুনঘুটে অন্ধকার আসছে। বাইকের স্পিডটা আরো জোরে বাড়িয়ে দিলাম। বিছানা থেকে উঠে যে ওনাকে একটা ফোন করব সেটাও পাচ্ছি না। কোনো মতে বিছানা থেকে নামতেই ধপ করে মাটিতে পড়ে গেলাম। বাসা আসতেই কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতেই ফোনের লাইটটা অন করে উপরে দৌড়ে আসলাম। আর উপরে আসতেই দেখলাম মেয়েটা মাটিতে পড়লো কিভাবে। মেয়েটার কাছে যেতেই মিথিলা কান্না করছে। তুমি মাটিতে পড়ে গেলে কিভাবে? আপনাকে ফোন করতে যাচ্ছিলাম, যেমনি নিচে নামছে অমনি পড়ে গেছি। তোমাকে কে নামতে বলেছিল? হ্যাঁ। তারপর কোলে করে আবার বিছানায় শুয়ে দিলাম। আসলে অফিসে একটা দরকারি ফাইল কমপ্লিট করতেছিলাম, কখন যে সন্ধ্যা হয়ে গেছে নিজে বলতে পারিনি। দাঁড়াও, মোমবাতিটা জ্বালিয়ে দিই। আল্লাহ, একটাই মোমবাতি রয়েছে। মোমবাতিটা জ্বালিয়ে কাপড়গুলো বদলে ফেললাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। খুব খিদে পেয়েছে। ও, একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। পকেট থেকে চিকেন ফ্রাইগুলো বের করে প্লেটে নিয়ে নিলাম, সাথে কিছু ভাত আর ডাল। দেখো, তোমার প্রিয় চিকেন ফ্রাই নিয়ে আসছি। আপনি জানলেন কিভাবে আমার চিকেন ফ্রাই পছন্দ? যাওয়ার সময় ভাবি বলেছেন। এবার মুখটা হা করো। তারপর মেয়েটাকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম। নিচে এসে প্লেটগুলো ধুয়ে রেখে দিলাম। আজ মনে হয় প্রচুর বৃষ্টি হবে। কথাটা বলতে না বলতেই খুব জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করলো। জানালাগুলো লাগিয়ে দিতে হবে, নাহলে বৃষ্টির পানি ঢুকবে। বিছানা থেকে নেমে জানালাগুলো লাগিয়ে দিলাম। উনি জানালাগুলো লাগিয়ে দিতে না দিতেই ঘরের মোমবাতিটা নিভিয়ে গেল, পুরো রুমটা অন্ধকার হয়ে গেল। ফোনের লাইটটাও অন করে বিছানায় শুয়ে পড়লাম। একটা কথা বলবো, রাগ করবেন কি? না, বলো। আমি কি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি? কেন? এমনি, বলতে না বলতেই শক্ত করে জড়িয়ে ধরলাম। মেয়েটা পারে বটে। দেখতে দেখতে মেয়েটা আগের মতো সুস্থ হয়ে গেছে, কিন্তু অসুস্থ হয়ে গেছে আমি। কেননা এই কয়েকদিন আমি মেয়েটার প্রেমে পড়ে গেছি। এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? এমনি। মিথিলা বেঞ্চি কাটলো। আচ্ছা, কয়েকদিন ধরে ভাবছি একটা কথা, সেটা আজ বলেই ফেলি। আসলে আমি তোমাকে এতটুকু উচ্চারণ করতে পেরেছিলাম, তখনই ভাবি এসে বলল, সাইদ, আজ সকালে মায়া আর আকাশ মারা গিয়েছে। কি? তারপর ভাবি বলল, বিশ্বাস না হলে কি দেখে আসতে। একসঙ্গে দুজন মারা গেল, কথাটা বিশ্বাস করতে কষ্ট হলেও আকাশের বাসায় গিয়ে দেখলাম মায়া আর আকাশের লাশটা সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। ঠিক তখন একটা ছোট্ট মেয়ে এসে একটা কাগজের টুকরা দিয়ে আমাকে বলল, মায়া নাকি কাল রাতে এই কাগজটাকে দিয়েছিল, যেন মৃত্যু পরে এই কাগজটা আমার হাতে তুলে দেয়। ও আচ্ছা। কাগজটা নিয়ে পকেটে ঢুকিয়ে নিলাম। তারপর মায়া আর আকাশকে মাটি দিয়ে বাসায় চলে আসলাম।
মায়া মারা যাওয়া অনেকটা কষ্ট পেয়েছি। বাসায় এসে পকেট থেকে কাগজটা বের করতে যা দেখলাম তা দেখে কিছুক্ষণের জন্য পুরো পৃথিবীটাই থমকে গেছিল। প্রিয় সাহিদ, আশা করি মিথিলাকে নিয়ে ভালোই আছো। সত্যি কথা বলতে আমি তোমায় অনেক ভালোবেসেছিলাম। জানি কথাটা বিশ্বাস হবে না, তবু নির্লজ্জের মতো বলছি। হঠাৎ একদিন প্রচুর বমি হচ্ছিল। বাবা মা হাসপাতালে নিয়ে যেতেই ডাক্তার বলল ব্লাড ক্যান্সার হয়েছে আমার। হাতে গোনা 4টা মাস বড় জোর বাঁচব। তাই আমি চাইনি আমার সঙ্গে তোমার বিয়েটা হয়ে তোমার পুরো ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক। তাই আকাশকে বিয়ে করি, কেননা আকাশেরও ব্লাড ক্যান্সার, সেও 4 মাস বড় জোর বাঁচবে। তাই আমি তোমাকে কিছু না বলে বিয়েটা করে ফেলি। কিন্তু বিশ্বাস করো, তুমি যে আমার বিয়ে বাড়িতে আসবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। ভেবেছিলাম এই 4টা মাস আকাশকে ভালোবেসে তোমাকে ভুলে যাব, কিন্তু বিশ্বাস করো প্রত্যেকটা রাত আমাকে তোমার স্মৃতিগুলো ঘুমোতে দেয়নি। তারপর যখন তোমার মারুফের বিয়েতে মিথিলার সঙ্গে দেখলাম, তখন নিজের কাছে নিজেকে গর্বিত মনে হচ্ছিল। যাক, এবার শান্তিতে মরতে তো পারবো। যদি পারো তাহলে এই অভাগিনীকে ক্ষমা করে দিও। কিন্তু সত্যি কথা বলতে আমি কখনো হারিয়ে ফেলতে চাইনি তোমায়। ইতি, অভাগিনী মায়া। একটাবার তো বলতে পারতে আমায়, এত বড় কথাটা লুকিয়ে রেখেছিলে, আর আমি তোমাকে এতটা ঘৃণা করেছি। এই যে এতক্ষণ ধরে ডাকছি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলো। সেই কখন থেকে দেখছি কাগজটা এত মনোযোগ সহকারে পড়ছেন। কি লেখা আছে এতে? অজানা কিছু, যেটা কখনো কল্পনাও করিনি। ও আচ্ছা, একটা কথা বলবো? বলো। কিভাবে শুরু করব বুঝতে পারছি না, তবুও বলছি, ভালোবাসবেন আমায়? ভালো তো অনেক আগেই বেশি ফেলেছি, তবে ভয় হয় যদি মায়ের মতো তোমাকে হারিয়ে ফেলি। যতদিন মৃত্যু আমাদের আলাদা না করে দেয়, ততদিন পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাকে আপনার কাছ থেকে আলাদা করে দিতে পারে। সত্যি? জড়িয়ে ধরে। তবে একটা সত্য আছে। কি সত্য? 1, রোজ আমাকে নিজের হাতে খাইয়ে দিতে হবে। 2, তারপর প্রত্যেক শুক্রবার আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। 3, রাতের বেলায় আমাকে কোলে নিয়ে ঘুমাতে হবে। যাক বাবা, ভাবলাম কি না কি বলবে, তবে এগুলো তো মানাই যায়। অতীতকে ভুলে আমরা নতুন করে আমাদের লাইফটা সুন্দর করে গুছিয়ে নিতে পারি না? আমিও তাই অতীতকে ভুলে তোমার সাথে সারাটা জীবন বাঁচতেছি। এখন আমাকে কোলে নিয়ে ছাদে চলুন। এই দুপুরবেলা? সূর্য দেখবো 2 জন মিলে। মানুষ রাতের বেলা চাঁদ দেখতে ছাদে যায়, আর তুমি দুপুরবেলায় সূর্য দেখতে ছাদে যাবে? এটা কেমন আজব দেখাচ্ছে না? দেখাক, তাতে কার কি আসে যায়। কোলে নিন এখন। কি বলবো মেয়েটাকে, কিছু বলারও নেই, তাই কোলে নিয়ে ছাদে গেলাম। আজ আমি লাইফে এত খুশি হয়েছি। আচ্ছা, কখনো আমায় ফুল বুঝে চলে যাবেন না তো? না, কোনোদিন না পাগলি। সূর্যকে সাক্ষী রেখে আজ থেকে আমাদের জীবনের নতুন অধ্যায়টা শুরু হলো, যেখানে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে না। রাতের বেলা? একটা কথা বলবো? হ্যাঁ বলো। লজ্জা লাগতেছে বলতে। আমি মুচকি মুচকি হাসছি। আচ্ছা, আমাদের কি একটা কিউট বেবি হবে না? হবে তো। কবে? যখনই তুমি চাইবে, তবে তার আগে তো। কি? বিয়ের সময় তো বাসরটা হয়নি, সেটা আজকে হয়ে যাক। যা। হাঁটা ধরে টান দিয়ে একদম উপরে নিয়ে আসলাম। কি করছেন? আদৌ করতেছি। এরপর কিছু বলার সুযোগ না দিয়ে দুজনে ঠোঁট এক করে নিলাম। দমটা বন্ধ হয়ে আসছিল। কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিতে না নিতেই উনি আবার আমার 2 ঠোঁট ওনার ঠোঁটের সঙ্গে এক করে দিলেন। তারপর যা হলো সেটা বলবো না। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। আমাদের একটা কিউট গুলুমুলু মেয়ে হয়েছে, একদম ওর বাপের মতো দেখতে হয়েছে। আমার মেয়েটার বয়স যখন 4 বছর, তখন ওর সঙ্গে রোজ রাতে লড়াই করতে হতো। ওর ডিনার বুকে নাকি মাথা রেখে ঘুমাবে, কিন্তু আমি সেটা মানব না। তাই মা আর মেয়ের মাঝে রোজ ঝগড়া লেগেই থাকতো। মামের চক্করে পড়ে আমি শেষ। দুজনে বাচ্চার মতো করছি, না জানি আরেকটা মেয়ে হলে কি হবে। অসম্ভবকে আপনাকেই সম্ভব করতে হবে। কোন বিপদে পড়লাম রে বাবা। শেষমেশ মেয়েটার কাছে কথায় না পেরে রাজি হয়ে গেলাম। বিছানা থেকে তুলে বাথরুমে নিয়ে গিয়ে। বাথরুমের লাইটটা কেন বন্ধ করলেন? আমি কিছু দেখতে পাচ্ছি না তো। তার জন্যই তো বন্ধ করে দিলাম, যাতে আমি কিছু না দেখতে পাই। আপনি বড়ই অদ্ভুত তো। ভিতরে যেতেই, এই মেয়ে কি করছো, জামা খুলছো কেন? জামাটা না খুললে গোসল করব কিভাবে? আর হ্যাঁ, আমি জামাটা খুলতে পারছি না তো, খুলে দিন না একটু। সব মেয়েগুলো কেমনই হয়। হয়তোবা। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? যতক্ষণ ইচ্ছে হয়। কথা ঘোরানোর চেষ্টা করবেন না বলছি। তাড়াতাড়ি গোসল করিয়ে দিন।
এই মেয়েটা তো আর আমাকে ভয়ও পায় না দেখছি, তাই বাধ্য হয়ে গোসল করিয়ে দিলাম। এই জামাটা পরবো না, ওই যে হলুদ রঙের শাড়িটা আছে ওইটা পরিয়ে দেন। মেয়েটা এত খারাপ, এভাবে চলতে থাকলে অল্প দিনেই মরে যাব। হলুদ রঙের শাড়িটা এনে পরিয়ে দিলাম। হয়েছে। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার কোনো না কোনো কাজ বলবেই, তার আগে মানে কেটে পড়ি। কই যাচ্ছেন? নিচে বলে চলে আসলাম। নিচে বসে সোফায় আরাম করে টিভি দেখতে শুরু করলাম। আচ্ছা দেখি তো সনি ম্যাক্সে কি হচ্ছে। ওয়াও, এই ছবিটা হচ্ছে। আজ তো শেষ পর্যন্ত দেখেই ছাড়বো। ঠিক তখনই কারেন্টটা চলে গেল। এই কারেন্ট যাওয়ার আর সময় পেল না। আজ দিয়ে 3 বার এমনটা হলো। প্রথম দিন যখন এই ছবিটা দেখতেছিলাম তখন বাবা জোর করে অফিসে পাঠিয়ে দিল। তারপর আবার 1 মাস পরে এই ছবিটা হচ্ছিল, তখন ঠিক এই জায়গায় এসে ডিশ চলে গেল। আর আজ কারেন্টটা। দূর, ভালো লাগে না। যাই গোসলটা করিনি। ওপরে এসে গোসলটা করে নিলাম। তারপর সেজে গুজে বের হচ্ছিলাম, তখনই কোথায় যাচ্ছেন না মানে? সেজে গুজে যাচ্ছেন তো, তাই বললাম আর কি। বিকালের মধ্যে আবার চলে আসবো। বিকেলের আগে আসা যায় না? কেন? না মানে একলা থাকতে ভয় লাগে তাই বললাম। আচ্ছা বাবা, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো বলে বেরিয়ে আসলাম। বাসা থেকে বের হয়ে অফিসে এসে একটা ফাইল কমপ্লিট করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর আকাশের অবস্থা খুব খারাপ। দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে রাত হয়ে গেল, উনি এখনো আসলেন না। এদিকে আমার খুব ভয় করছে। তার উপর বিদ্যুৎটাও নেই, পুরোটা রুম অন্ধকার হয়ে গেছে। আর একটা মিনিটও লেট করা যাবে না। তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে বাসায় আসার সময় মনে পড়লো মেয়েটার আবার চিকেন ফ্রাই খেতে খুব ভালোবাসে। তাই মেয়েটার জন্য চিকেন ফ্রাই নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অর্ধেক রাস্তা আসতেই কালো মেঘে পুরো আকাশটা ঢেকে গেছে। চারদিকটা ঘুনঘুটে অন্ধকার আসছে। বাইকের স্পিডটা আরো জোরে বাড়িয়ে দিলাম। বিছানা থেকে উঠে যে ওনাকে একটা ফোন করব সেটাও পাচ্ছি না। কোনো মতে বিছানা থেকে নামতেই ধপ করে মাটিতে পড়ে গেলাম। বাসা আসতেই কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতেই ফোনের লাইটটা অন করে উপরে দৌড়ে আসলাম। আর উপরে আসতে দেখলাম মেয়েটা মাটিতে পড়লো কিভাবে। মেয়েটার কাছে যেতেই মিথিলা কান্না করছে। তুমি মাটিতে পড়ে গেলে কিভাবে? আপনাকে ফোন করতে যাচ্ছিলাম, যেমনি নিচে নামছে অমনি পড়ে গেছি। তোমাকে কে নামতে বলেছিল? হ্যাঁ। তারপর কোলে করে আবার বিছানায় শুয়ে দিলাম। আসলে অফিসে একটা দরকারি ফাইল কমপ্লিট করতেছিলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেছে নিজে বলতে পারিনি। দাঁড়াও, মোমবাতিটা জ্বালিয়ে দিই। আল্লাহ, একটাই মোমবাতি রয়েছে। মোমবাতিটা জ্বালিয়ে কাপড়গুলো বদলে ফেললাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। খুব খিদে পেয়েছে। ও, একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। পকেট থেকে চিকেন ফ্রাইগুলো বের করে প্লেটে নিয়ে নিলাম, সাথে কিছু ভাত আর ডাল। দেখো, তোমার প্রিয় চিকেন ফ্রাই নিয়ে আসছি। আপনি জানলেন কিভাবে আমার চিকেন ফ্রাই পছন্দ? যাওয়ার সময় ভাবি বলেছেন। এবার মুখটা হা করো। তারপর মেয়েটাকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম। নিচে এসে প্লেটগুলো ধুয়ে রেখে দিলাম। আজ মনে হয় প্রচুর বৃষ্টি হবে। কথাটা বলতে না বলতেই খুব জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করলো। জানালাগুলো লাগিয়ে দিতে হবে, নাহলে বৃষ্টির পানি ঢুকবে। বিছানা থেকে নেমে জানালাগুলো লাগিয়ে দিলাম। উনি জানালাগুলো লাগিয়ে দিতে না দিতেই ঘরের মোমবাতিটা নিভিয়ে গেল। পুরো রুমটা অন্ধকার হয়ে গেল। ফোনের লাইটটাও অন করে বিছানায় শুয়ে পড়লাম। একটা কথা বলবো, রাগ করবেন কি? না, বলো। আমি কি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি? কেন? এমনি, বলতে না বলতেই শক্ত করে জড়িয়ে ধরলাম। মেয়েটা পারেও বটে। দেখতে দেখতে মেয়েটা আগের মতো সুস্থ হয়ে গেছে, কিন্তু অসুস্থ হয়ে গেছে আমি। কেননা এই কয়েকদিন আমি মেয়েটার প্রেমে পড়ে গেছি। এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? এমনি। মিথিলা বেঞ্চি কাটলো। আচ্ছা, কয়েকদিন ধরে ভাবছি একটা কথা, সেটা আজ বলেই ফেলি। আসলে আমি তোমাকে এতটুকু উচ্চারণ করতে পেরেছিলাম, তখনই ভাবি এসে বলল, সাইদ, আজ সকালে মায়া আর আকাশ মারা গিয়েছে। কি? তারপর ভাবি বলল, বিশ্বাস না হলে কি দেখে আসতে। একসঙ্গে দুজন মারা গেল, কথাটা বিশ্বাস করতে কষ্ট হলেও আকাশের বাসায় গিয়ে দেখলাম মায়া আর আকাশের লাশটা সাদা কাপড় ঢেকে রাখা হয়েছে। ঠিক তখন একটা ছোট্ট মেয়ে এসে একটা কাগজের টুকরা দিয়ে আমাকে বলল, মায়া নাকি কাল রাতে এই কাগজটাকে দিয়েছিল, যেন মৃত্যু পরে এই কাগজটা আমার হাতে তুলে দেয়। ও আচ্ছা, কাগজটা নিয়ে পকেটে ঢুকে নিলাম। তারপর মায়া আর আকাশকে মাটি দিয়ে বাসায় চলে আসলাম। মায়া মারা যাওয়া অনেকটা কষ্ট পেয়েছি। বাসায় এসে পকেট থেকে কাগজটা বের করতে যা দেখলাম তা দেখে কিছুক্ষণের জন্য পুরো পৃথিবীটাই থমকে গেছিল। প্রিয় সাহিদ, আশা করি মিথিলাকে নিয়ে ভালোই আছো। সত্যি কথা বলতে আমি তোমায় অনেক ভালোবেসেছিলাম। জানি কথাটা বিশ্বাস হবে না, তবুও নির্লজ্জের মতো বলছি। হঠাৎ একদিন প্রচুর বমি হচ্ছিল। বাবা মা হাসপাতালে নিয়ে যেতেই ডাক্তার বলল ব্লাড ক্যান্সার হয়েছে আমার। হাতে গোনা 4টা মাস বড় জোর বাঁচব। তাই আমি চাইনি আমার সঙ্গে তোমার বিয়েটা হয়ে তোমার পুরো ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক।
তাই আকাশকে বিয়ে করি। কেননা আকাশেরও ব্লাড ক্যান্সার, সেও 4 মাস বড় জোর বাঁচবে। তাই আমি তোমাকে কিছু না বলে বিয়েটা করে ফেলি। কিন্তু বিশ্বাস করো, তুমি যে আমার বিয়ে বাড়িতে আসবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। ভেবেছিলাম এই 4টা মাস আকাশকে ভালোবেসে তোমাকে ভুলে যাব, কিন্তু বিশ্বাস করো, প্রত্যেকটা রাত আমাকে তোমার স্মৃতিগুলো ঘুমোতে দেয়নি। তারপর যখন তোমার মারুফের বিয়েতে মিথিলার সঙ্গে দেখলাম, তখন নিজের কাছে নিজেকে গর্বিত মনে হচ্ছিল। যাক, এবার শান্তিতে মরতে তো পারবো। যদি পারো তাহলে এই অভাগিনীকে ক্ষমা করে দিও। কিন্তু সত্যি কথা বলতে, আমি কখনো হারিয়ে ফেলতে চাইনি তোমায়। ইতি, অভাগিনী মায়া। একটাবার তো বলতে পারতে আমায়, এত বড় কথাটা লুকিয়ে রেখেছিলে, আর আমি তোমাকে এতটা ঘৃণা করেছি। এই যে এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলো। সেই কখন থেকে দেখছি কাগজটা এত মনোযোগ সহকারে পড়ছেন। কি লেখা আছে এতে? অজানা কিছু, যেটা কখনো কল্পনাও করিনি। ও আচ্ছা, একটা কথা বলবো? বলো। কিভাবে শুরু করব বুঝতে পারছি না, তবুও বলছি, ভালোবাসবেন আমায়? ভালো তো অনেক আগেই বেশি ফেলেছি, তবে ভয় হয় যদি মায়ের মতো তোমাকে হারিয়ে ফেলি। যতদিন মৃত্যু আমাদের আলাদা না করে দেয়, ততদিন পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাকে আপনার কাছ থেকে আলাদা করে দিতে পারে। সত্যি? জড়িয়ে ধরে। তবে একটা সত্য আছে। কি সত্য? 1, রোজ আমাকে নিজের হাতে খাইয়ে দিতে হবে। 2, তারপর প্রত্যেক শুক্রবার আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। 3, রাতের বেলায় আমাকে কোলে নিয়ে ঘুমাতে হবে। যাক বাবা, ভাবলাম কি না কি বলবে, তবে এগুলো তো মানাই যায়। অতীতকে ভুলে আমরা নতুন করে আমাদের লাইফটা সুন্দর করে গুছিয়ে নিতে পারি না? আমিও তাই অতীতকে ভুলে তোমার সাথে সারাটা জীবন বাঁচতে চাই। এখন আমাকে কোলে নিয়ে ছাদে চলুন। এই দুপুরবেলা? সূর্য দেখবো 2 জন মিলে। মানুষ রাতের বেলা চাঁদ দেখতে ছাদে যায়, আর তুমি দুপুরবেলায় সূর্য দেখতে ছাদে যাবে? এটা কেমন আজব দেখাচ্ছে না? দেখাক, তাতে কার কি আসে যায়। কোলে নিন এখন। কি বলবো মেয়েটাকে, কিছু বলারও নেই, তাই কোলে নিয়ে ছাদে গেলাম। আজ আমি লাইফে এত খুশি হয়েছি। আচ্ছা, কখন আমায় ফুল বুঝে চলে যাবেন না তো? না, কোনোদিন না পাগলি। সূর্যকে সাক্ষী রেখে আজ থেকে আমাদের জীবনের নতুন অধ্যায়টা শুরু হলো, যেখানে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে না। রাতের বেলা? একটা কথা বলবো? হ্যাঁ বলো। লজ্জা লাগতেছে বলতে। আমি মুচকি মুচকি হাসছি। আচ্ছা, আমাদের কি একটা কিউট বেবি হবে না? হবে তো। কবে? যখনই তুমি চাইবে, তবে তার আগে তো। কি? বিয়ের সময় তো বাসরটা হয়নি, সেটা আজকে হয়ে যাক। যা। হাঁটা ধরে টান দিয়ে একদম উপরে নিয়ে আসলাম। কি করছেন? আদর করতেছি। এরপর কিছু বলার সুযোগ না দিয়ে দুজনে ঠোঁট এক করে নিলাম। দমটা বন্ধ হয়ে আসছিল, কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিতে না নিতেই উনি আবার আমার 2 ঠোঁট ওনার ঠোঁটের সঙ্গে এক করে দিলেন। তারপর যা হলো সেটা বলবো না। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। আমাদের একটা কিউট গুলুমুলু মেয়ে হয়েছে, একদম ওর বাপের মতো দেখতে হয়েছে। আমার মেয়েটার বয়স যখন 4 বছর, তখন ওর সঙ্গে রোজ রাতে লড়াই করতে হতো। ওর ডিনার বুকে নাকি মাথা রেখে ঘুমাবে, কিন্তু আমি সেটা মানব না। তাই মা আর মেয়ের মাঝে রোজ ঝগড়া লেগেই থাকতো। মামির চক্করে পড়ে আমি শেষ। দুজনে বাচ্চার মতো করছি, না জানি আরেকটা মেয়ে হলে কি হবে।